হ্যালো এভরিওয়ান। তো আমরা আগের রেকর্ডে হচ্ছে আমাদের ফোর্ড ফাল্কারসন অ্যালগোরিদম দেখছি এবং ওইটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ফ্লো বের করছি। তো এবার আমরা আরেকটা অ্যালগোরিদম দেখবো যেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম বলছি আমরা। এইটা দিয়ে আমরা হচ্ছে ক্রিটিক্যাল পাথ ফাইন্ড আউট করব। ক্রিটিক্যাল পাথটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে যে এইটাই আসলে প্রজেক্টের ওভারঅল ডিউরেশনটা এই পাথটাই ঠিক করে দেয়। আমরা আগের ম্যাথে দেখছি না যে মাল্টিপল পাথ আছে, সেই পাথের সাহায্যে হচ্ছে স্টার্ট থেকে এন্ডে যাওয়া যায়। তো ক্রিটিক্যাল পাথটা হচ্ছে ওই পাথ যেখানে কোনো স্ল্যাক টাইম নাই, ঠিক আছে, একদম স্ল্যাক টাইম জিরো। তো স্ল্যাক টাইম কি বা স্ল্যাক টাইম কেন জিরো হয় এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো এই ক্রিটিক্যাল পাথের জন্য দেখি যে এখানে বলা আছে যে দা সিকোয়েন্স অফ টাস্কস অর অ্যাক্টিভিটিস দ্যাট ডিটারমাইন দ্য প্রজেক্টস ওভারঅল ডিউরেশন, সেটা আমরা বললাম। এরপর এটা আছে যে ইফ এনি টাস্ক অন দ্য ক্রিটিক্যাল পাথ ইজ ডিলেড দ্য এন্টায়ার প্রজেক্ট উইল বি ডিলেড। তো এইটা মানে হচ্ছে যেহেতু ক্রিটিক্যাল পাথে কোনো স্ল্যাক টাইম নাই, তো যদি আমরা এমন কোনো কিছু অ্যাকোমোডেট করতে চাই যেটার জন্য ডিলে হয়, তার মানে কি, যেহেতু স্ল্যাক টাইম নাই, তার মানে কি আমার ব্যয় করার মতো সময় নাই। তো তার মানে আমি যখন এক্সট্রা সময় নষ্ট করব, তার মানে কি ওইটা ওভারঅল প্রজেক্টের ডিউরেশনটাই বাড়ায় দিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশন। এইটা হচ্ছে কোশ্চেনে দেয়া থাকবে যে প্রত্যেকটা টাস্কের জন্য কতটুকু সময় লাগবে, এটা কোশ্চেনে দেয়া থাকবে। ডিপেন্ডেন্স মানে কি, যে কোন কাজের পরে কোন কাজ, মানে এখানে সিকোয়েন্সের কথা বলা হয়েছে বা অর্ডার যেটাই বলি সেটা দেয়া থাকবে। হ্যাঁ, তো সিপিএম এর জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। যেমন প্রথমটা আছে স্ল্যাক। তো স্ল্যাক হচ্ছে কি, স্ল্যাক বলতে আমরা তো বুঝি যে এক্সট্রা বা কিছু। তো ওটাই আসলে বলা আছে যে দ্য অ্যামাউন্ট অফ টাইম আর টাস্ক ক্যান বি ডিলেড উইদাউট এফেক্টিং দ্য প্রজেক্ট টাইমলাইন। তারপরে আছে টাস্কস নট অন দ্য ক্রিটিক্যাল পাথ হ্যাভ ফ্লোট হোয়াইল ক্রিটিক্যাল পাথ টাস্কস হ্যাভ জিরো ফ্লোট। আমরা এটা বলেছি যে ক্রিটিক্যাল পাথের কোনো টাস্কের জন্য আমরা কোনো স্ল্যাক টাইম থাকবে না আর কি, আমরা তো সেটা বলে এসেছি। তো এই জন্য আমাদের এই ধরনের জিনিসগুলো পড়ার জন্য আমাদের আরো চারটা নোটেশন জানা দরকার। একটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, তারপরে একটা আছে লেটেস্ট স্টার্ট, লেটেস্ট লেটেস্ট ফিনিশ। ঠিক আছে, এই যে চারটা এখানে দেয়া আছে, এই চারটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, আমরা একটু দেখে রাখবো। আর স্ল্যাক টাইমের জন্য এখানে বলা আছে যে লেটেস্ট স্টার্ট মাইনাস আর্লিয়েস্ট স্টার্ট, এটা লেটেস্ট ফিনিশ মাইনাস আর্লিয়েস্ট ফিনিশ হলেও হয় আসলে, ঠিক আছে। এটা এভাবে করেও বের করা যায়। তো এরপরে আমাদের, হ্যাঁ, দুইটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ আছে। তো আমরা রেকর্ডের ভিতরে দুটো ম্যাথ দেখাবো, সেটা আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে দেখাবো। তো এবার আমরা পাওয়ার পয়েন্টে চলে আসছি। আমাদের এরকম একটা কোশ্চেন দেয়া আছে, এই যে বাম সাইডে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এরকম হচ্ছে কোশ্চেন দেয়া আছে। আমরা যদি এটা একটু দেখি ভালো করে, তো এই কোশ্চেনে হচ্ছে আমাদের বেশ কিছু জায়গা আছে যেগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আমরা লেজার পয়েন্টার দিয়ে দেখি যে আমাদের প্রথমে একটা কলামে টাস্ক গুলোর নাম দেওয়া আছে, এরপরে হচ্ছে তারপরের কলামে হচ্ছে প্রিডিসেসর গুলো দেয়া আছে। এটার মানে কি, প্রিডিসেসর মানে কি, মানে যেমন হচ্ছে সি এর প্রিডিসেসর এ, তার মানে কি সি শুরু করার আগে অবশ্যই এ কে কমপ্লিট হতে হবে। তেমনি ভাবে বি কমপ্লিট না হলে ডি শুরু করা যাবে না, আবার বি কমপ্লিট না হলে ইও শুরু করা যাবে না। আর এফ কে শুরু করবার জন্য এখানে দেখা যাচ্ছে যে এর প্রিডিসেসর হচ্ছে দুইজন, তার মানে কি এফ শুরু করবার জন্য বোথ সি এবং ডি দুটাই শেষ হতে হবে। হ্যাঁ, আর প্রতিটা টাস্কের জন্য কতটুকু করে সময় লাগবে সেটা হচ্ছে দেয়া আছে। এই যে যেমন 5 4 3 6 2 5 8, এগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এগুলো শেষ হওয়ার জন্য কতটুকু সময় দরকার সেটা এখানে দেয়া আছে। তো আমরা এবার হচ্ছে নিজে থেকে এই ডায়াগ্রামটা, গ্রাফটা আঁকা যায় কিনা আমরা সেটা দেখব। তো আমরা তো আগের মতোই আমাদের হচ্ছে এখানে যদি আমরা দেখি যে আমাদের এ টাস্ক যেটা এবং আমাদের বি টাস্ক যেটা, এই দুইটার কোনো প্রিডিসেশন নাই। তার মানে কি, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে আমাদের যে এ আছে এবং আমাদের যে বি আছে,
এই দুইটার কোনো প্রিডিসেশন নাই, তার মানে এরা প্রথমে হবে। তারপরে সি এর জন্য বলা আছে যে সি এর জন্য, যে আমরা যদি সি এর দিকে তাকাই, সি এর জন্য বলা আছে সি এর প্রিডিসেসর হচ্ছে কে, এ। তার মানে কি এ অবভিয়াসলি কমপ্লিট হলেই না সি কমপ্লিট করা যাবে। তো তার মানে কি সি হবে এ এর পরে। ঠিক আছে। তারপরে সিমিলারলি বলা আছে যে বি কমপ্লিট না হলে ডি হতে পারবে না। তার মানে ডি হওয়ার জন্য অবশ্যই কি বি কে কমপ্লিট হতে হবে। ঠিক আছে। তো এখানে ডি এভাবে করে দিলাম আমরা। আর কি বলা আছে, বলা আছে যে ই এর জন্যও বি কে কমপ্লিট হতে হবে। তার মানে কি ই ধরেন হচ্ছে এখানে দিলাম, ই হচ্ছে এখানে দিলাম। আর কি বলা আছে, বলা আছে হচ্ছে এফ কমপ্লিট হওয়ার জন্য সি এবং ডি, এফ শুরু করার জন্য আসলে সি এবং ডি উভয়কেই কি কমপ্লিট হতে হবে। তো সেটাই করলাম আমরা। হচ্ছে এফ, এফ কমপ্লিট হওয়ার জন্য সি এবং ডি উভয়কেই হতে হবে। তা আমাদের যে মেইন ডায়াগ্রাম সেটা দাঁড়াচ্ছে এরকম। ঠিক আছে। এখন এখানে একটা জিনিস আমরা আগে পড়ে এসেছিলাম যে প্রত্যেকটা টাস্ক হচ্ছে একটা নোডে হচ্ছে শুরু করতে হয়, একটা নোডে শেষ হতে হয়। তা আমরা যদি এই ডায়াগ্রামের দিকে দেখি, এটা তো ওপেন হয়ে আছে, রাইট? এই 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 এ এবং বি দুটাই ওপেন হয়ে আছে, যদিও শুরু হয়েছে এ এবং বি থেকেই, বাট এটা তো ওপেন হয়ে আছে। আবার একটা নোডে যে যে শেষ হবে সেটাও কিন্তু হয় না, এফ ওপেন হয়ে আছে, ইও ওপেন হয়ে আছে। তা আমাদের দায়িত্ব হচ্ছে একটা ডামি, ডামি না ঠিক, আমাদের একটা স্টার্ট নোড এবং একটা এন্ড নোড ঠিক করে দেওয়া। ঠিক আছে। তা আমরা দিলাম এখানে একটা স্টার্ট নোড আছে, তো এটা হচ্ছে একটা স্টার্ট নোড, এবং এইদিকে একটা আমরা এন্ড নোড ঠিক করে দিলাম। এটা হচ্ছে এন্ড নোড, এটা আমরা ঠিক করে দিলাম। তো যেহেতু এ এবং বি থেকে শুরু হচ্ছে, তার মানে কি স্টার্ট নোড থেকেই হচ্ছে এ এবং বি এর কার্যক্রম স্টার্ট হয়েছে। আর লাস্টে হচ্ছে কি আমরা বলছিলাম যে এন নোডে যে সব শেষ হবে, তো ওপেন আছে কি এফ ওপেন আছে, আর হচ্ছে ই ওপেন আছে। তো এগুলোকে হচ্ছে এন নোডে যে শেষ করে দিব। ঠিক আছে। তো এটা তো আমরা বুঝতে পারলাম যে এই ডায়াগ্রামটা কিভাবে আসছে। আমরা তাও আরো একবার উপরে যে দেখে আসি যে আমরা আসলে কি করলাম। তো প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে যে এ এবং বি এদের কোনো প্রিডিসেশন নাই। তো তার মানে কি এ আর বি থেকেই আসলে প্রসেসটা শুরু হয়েছে, কারণ হচ্ছে এদের কোনো প্রিডিসেসর নাই। তারপরে সি এর জন্য বলা আছে যে সি এর প্রিডিসেসর এ, তার মানে কি সি শুরু হতে গেলে অবশ্যই এ, একে শেষ হতে হবে। তো সেটাই এখানে করা হয়েছে। সিমিলারলি ডি এবং ই এর জন্য বলা আছে প্রিডিসেসর হচ্ছে বি। ঠিক আছে। সো এইটাই করা হয়েছে, বি শেষ করার পরে ডি এবং ই শুরু হবে। আর এফ এর জন্য বলা হয়েছে যে সি এবং ডি উভয়কেই শেষ হইতে হবে। ঠিক আছে। এফ শুরু হইতে গেলে তো এই গ্রাফেও সেই শর্তগুলো আমরা মানছি। তো তার মানে এটা কনস্ট্রাক্ট করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো জেনারেলি আমরা স্টার্ট এবং এন্ড আমরা বলছিলাম এই দুইটা হচ্ছে কাইন্ড অফ ডামি নোট টাইপ। তো ধরলাম যে জিরোতে হচ্ছে স্টার্ট হয়, আবার জিরোতেই এন্ড হয়। ঠিক আছে। তো আমরা যেহেতু বলছিলাম এগুলো ডামি নোট, তো এটাতে কিছু যায় আসে না। এবার আমরা যদি এর জন্য চিন্তা করি, আমরা বলছিলাম যে এ এবং বি থেকেই পুরো প্রসেসটা আমরা স্টার্ট করতেছি। তো তার মানে কি এ, এ স্টার্ট হবে কখন, এও জিরো থেকে স্টার্ট হবে, কারণ এটা ডামি নোট। তো এটা যদি জিরোতে এন্ড হয়, এ তো তারপর থেকে স্টার্ট হবে, এও জিরো থেকে স্টার্ট হবে। সিমিলারলি কি বিও জিরো থেকে স্টার্ট হবে। ঠিক আছে। এর কমপ্লিশন টাইম কত, 5। তার মানে এ এন্ড হবে কখন, যে সময় 5 হবে ওই সময়। বি এন্ড হবে কখন, যে সময় 4 হবে ওই সময়, কারণ বি এর কমপ্লিশন টাইম 4। তো এটার পরে আমরা যদি সামনে মার্চ করি, তাহলে কি হয়, সি শুরু হবে কখন, আমরা বলছিলাম যে সি এর প্রিডিসেসর হচ্ছে এ। তার মানে এ শেষ না হইলে সি শুরু হতে পারবে না। এ শেষ হবে কখন, 5, তাই তো? এ শেষ হবে 5-এ না, মানে তাহলে তার মানে কি সি শুরু হবে 5-এ, সিও তাই জন্য 5-এ শুরু হবে। এবং সি হইতে কতক্ষণ লাগবে, 6, 6। তো তার মানে 5-এর সাথে 6 যোগ দিলে কত হচ্ছে, 11 হচ্ছে। ঠিক আছে।
সিমিলারলি ডি শুরু হবে কখন? যখন বি আমার শেষ হবে, তাই তো? তার মানে ডিও 4-এ শুরু হবে, এবং সিমিলারলি ইও তো বি শেষ হলেই শুরু হবে, তাই না? তো এটাও 4-এ শুরু হবে। আমরা এটা বুঝতে পারলাম। ডি এর জন্য কি বলা আছে? ডি এর জন্য টাইম বলা আছে 2। তো এটা কখন শেষ হবে? এটা শেষ হবে হচ্ছে 6-এ। তো আশা করি এটা নিয়ে কনফিউশন নাই কারোর। আর ই এর জন্য কি বলা আছে? ই 5 দিন লাগে। তো এটা শুরু হবে, এটা শেষ হবে কখন? এটা শেষ হবে 9-এ। ঠিক আছে। এফ এর জন্য বলা আছে যে এফ শুরু হতে গেলে বোথ সি এবং ডি দুটাকেই কি হতে হবে? শেষ হতে হবে। তা আমরা সি শেষ হবে 11 নাম্বার দিনে, ডি শেষ হবে 6 নাম্বার দিনে। তার মানে কি সি এবং ডি এর ভিতরে সি শেষ হতে বেশি দিন সময় লাগতেছে না? তো এখানে কি বলা আছে? বোথ সি এন্ড ডি কে শেষ হতে হবে। তার মানে ডি যদি 6 নাম্বার দিনে শেষও হয়, সি তো 6 নাম্বার দিনে শেষ হচ্ছে না, সি শেষ হতে 11 নাম্বার দিন লেগে যাচ্ছে। যেহেতু 11 নাম্বার দিনে গেলে দুইজনই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এফ শুরু হতে হতে 11 হয়ে যাবে। ঠিক আছে। এফ যদি 11-এ শুরু হয়, এফ এর কয়দিন লাগবে? 19 দিন সময় লাগবে, 8 দিন সময় লাগবে। ঠিক আছে। 11-র সাথে 8 যোগ দিলে 19 হয়। তার মানে আমার পুরা প্রসেসটা, আমার যে পুরা ইয়েটা আছে, এটা ডিউরেশন কত? এটা ডিউরেশন হচ্ছে 19 দিন। ঠিক আছে। টোটাল ডিউরেশন 19 দিন। আর আমরা বলছিলাম যে আমাদের স্টার্ট এবং এন্ড কাইন্ড অফ ডামি নোট টাইপ। তো এটা হচ্ছে 19-এ শুরু হয়ে 19-এ শেষ হয়ে যাবে। ঠিক আছে। তার মানে আমার পুরা ডিউরেশনটা কত? আমার ডিউরেশন কিন্তু 19 ডেজ। ঠিক আছে। 19 ডেজ। তো ডিউরেশন আমরা কিভাবে বের করলাম, আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। তো এবার আমরা হচ্ছে একটু ডিফারেন্টলি পুরা জিনিসটাকে অ্যাপ্রোচ করব। আমরা এতক্ষণ এ স্টার্ট থেকে এন্ডে গেলাম, হোয়াট ইফ আমি এন্ড থেকে স্টার্টে আসি? তো আমি সেই কাজটাই করবো এবার। ঠিক আছে। তো এইটা সিমিলারলি এন্ডে কি হবে? এটা তো ডামি নোট, সো এটা 19-এ আমি তো বলে দিচ্ছি আমার প্রজেক্ট ডিউরেশন, আমি স্টার্ট থেকে এন্ডে যে দেখলাম 19 দিন। সো আমার প্রজেক্ট কখনোই হচ্ছে 19 দিনকে এক্সিড করতে পারবে না। ঠিক আছে। 19 দিনের ভিতরে আমাকে জিনিসটা কমপ্লিট করতে হবে। সো সেই কারণে আমি হচ্ছে যখন পেছন থেকে অঙ্ক করা শুরু করতেছি, সে সময় আমি ধরে নিলাম যে আমার এন্ড 19 দিনেই হচ্ছে। ঠিক আছে। সো এইটা তো আমরা বুঝতে পারছি যে এইটা 2টা 19 আসলো কিভাবে। তার মানে 19-এ শেষ হয়েছে এবং 19-এই শুরু হয়েছে, কারণ আমি তো 19 এক্সিট করতে পারবো না। তো এবার একটা জিনিস চিন্তা করি যে এফ এর জন্য এইটা হচ্ছে, এই যে এবার আমরা এই উপরের জিনিসগুলোকে কনসিডার না করি, মানে হচ্ছে আমরা ওই প্রতিটা স্টেশনের জন্য উপরে যেই কোয়ান্টিটি গুলো লিখছিলাম ওগুলাকে এবার কনসিডার করব না। এবার আমরা অন্যভাবে নিচ থেকে নিচের দিকের জিনিসগুলো কনসিডার করব। তো আমরা কি জানি বলছিলাম, এই যে এখানে যে সেটা হচ্ছে ওই পার্টিকুলার নোডের জন্য ওই সময় কাজ স্টার্ট হয়, আর এ সময় কি ফিনিশ হয়, তাই তো? প্রত্যেকটা নোডের জন্য ফার্স্ট যে কোয়ান্টিটিটা থাকে সেটা স্টার্ট এবং তারপরেরটা ফিনিশ। এখানেও তাই। এখানে হচ্ছে স্টার্ট হচ্ছে আর এখানে হচ্ছে ফিনিশ হচ্ছে। তো এন নোড যদি 19-এ স্টার্ট হয়, তার মানে কি আমার এফ এবং ই এই দুইটা 19-এ এন্ড হয়েছে না? আমি যে সময় হচ্ছে, আমি এবার তো পিছন থেকে চিন্তা করতেছি, আমি এবার ধরে নিচ্ছি যে আমার হায়েস্ট টাইমটা লাগছে, সেটা ধরে নিয়ে আমি এবার ক্যালকুলেট করতেছি। ঠিক আছে। তো এন যদি 19-এ শুরু হয়, তার মানে কি আমার এফ এবং ই দুইটাই 19-এ শেষ হয়েছে। কারণ কি ই এবং এফ বোথ এন্ড হইলে, বোথ যদি কমপ্লিট হয় তাইলেই না আমার এন নোডের কাজটা শুরু হইতে পারছে। ঠিক আছে। সো এফ এর ক্ষেত্রে এবং ই এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে যেহেতু এন্ড এর স্টার্টিং মোমেন্ট হচ্ছে 19, সো এদের ক্ষেত্রেও কি এদের এন্ডিং মোমেন্ট 19। ঠিক আছে। মানে এরা ফিনিশ হয়েছিল ফিনিশ হয়েছিল 19-এ। ঠিক আছে। আমরা তো বুঝতে পারছি এই দুইটা 19 কিভাবে আসলো। সো আমরা দেখছি এর আগে যে আমাদের এফ এর জন্য ডিউরেশন কত? এই এফ এর জন্য টাস্ক কমপ্লিট করতে কতদিন লাগে? 8 দিন লাগে। সো 19 নাম্বার দিনে যদি ফিনিশ হয়, তার মানে এটা হয়েছিল কবে? 11 নাম্বার দিনে। ঠিক আছে।
স্টার্ট হয়েছিল 11 নম্বর দিনে। তো ই এর জন্য আবার জিনিসটা কি ছিল? ই এর জন্য জিনিসটা ছিল 5 দিন। তার মানে কি, এটা যদি 19 নাম্বার দিনে শুরু হয়ে থাকে, তার মানে কি এটা শেষ হয়েছে 19 নাম্বার দিনে শেষ হয়ে থাকে, তাহলে এটা শুরু হয়েছে 14 নম্বর দিনে। ওকে, এটা তো বুঝতে পারছি। এবার আমরা এখানে আসি, এই যে এখানে আসি। এখানে আসার পরে আমরা দেখলাম যে এফ স্টার্ট হয়েছে 11 নম্বর দিনে, তার মানে কি ডিও 11 নম্বর দিনে এন্ড হয়েছে না, সিও 11 নম্বর দিনে এন্ড হয়েছে। আমরা এখন কিন্তু পিছন থেকে হচ্ছে সামনের দিকে যাচ্ছি। তার মানে যেহেতু এফ 11 নম্বর দিনে স্টার্ট হয়েছে, তার মানে কি ডি এবং সি এই দুইটা হচ্ছে 11 নম্বর দিনে শেষ হয়েছে আমরা ধরে নিচ্ছি। আমরা বলছি না যে এফ শুরু করবার জন্য অবশ্যই সি এবং ডি উভয়কে কি কমপ্লিট হতে হবে। সো যেহেতু এফ 11 নম্বর দিনে শুরু হয়েছে, আমরা এবার যেহেতু স্ল্যাক সহ কনসিডার করতেছি, তো আমরা সেই কারণে ধরে নিচ্ছি যে সি এবং ডি উভয়ই কি 11 নম্বর দিনে শেষ হয়েছে। ঠিক আছে, এখন সি যদি 11 নম্বর দিনে শেষ হয়, সি শেষ হইতে কয়দিন সময় লাগে আমরা যদি এখান থেকে দেখি, এখানে হচ্ছে 6 দিন সময় লাগে। তার মানে কি সি অবভিয়াসলি 5 নম্বর দিনে শুরু করতে হবে যদি 11 নম্বর দিনে শেষ করতে হয়। আর এরপরে যদি হচ্ছে ডি এর দিকে তাকাই, ডি এর ক্ষেত্রে আবার কি ব্যাপারটা, ডি হচ্ছে 2 দিন লাগে। সো ডি যদি 11 নম্বর দিনে শেষ হয়, তার মানে কি ডি শুরু হয়েছিল 9 নম্বর দিনে না? ঠিক আছে, এটা তো বুঝতে পারছি। তো এবার আমাদের একটা দেখার বিষয় যে বি এর জন্য, বি থেকে কি ডিও হইছে, বি থেকে ডিও হইছে, বি থেকে ইও আসছে। ঠিক আছে, সো কি বি এর সাকসেসর হচ্ছে ডিও, বি এর সাকসেসর ইও। এখন ই শুরু হইছে 14 নম্বর দিনে, ডি শুরু হইছে 9 নম্বর দিনে। তার মানে কি ডি শুরু হইছে আগে, তাই তো? তো ডি তো বি না শুরু হইলে হইতে পারে নাই, ডি শুরু করবার জন্য অবশ্যই তো বি কে শেষ হইতে হয়েছে, রাইট? আবার ই শুরু হইতে পারে নাই যদি বি না শেষ হয়। ই 14 নম্বর দিনে শুরু হইতে পারে, মানে ও চাইলে তো পরে শুরু করতে পারে। কিন্তু ডি এর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে আমি এখানে হচ্ছে, তার মানে কি আমার বি অবশ্যই 9 নম্বর দিনে এন্ড হইছিল। না হইলে 9 নম্বর দিনে যদি এন্ড না হইতো, তাহলে ডি 9 নম্বর দিনে শুরু করা গেছে, 9 নম্বর দিনে কিন্তু শুরু করা যাইতো না। ফর এক্সাম্পল আমি যদি এখানে নিয়ে এসে 14 বসাই দিতাম, আমি যদি এইখানে হচ্ছে 14 বসাই দিতাম, ঠিক আছে, এই যে এই জায়গায় যদি 14 বসাই দিতাম যে বি এন্ড হয়েছে 14 নম্বর দিনে, তাহলে কি এইটা কোনো সেন্স মেক করতো এই 9টা? কারণ কি আমার বি যদি 14 নম্বর দিনে এন্ড হয়, ডি 9 নম্বর দিনে কিভাবে স্টার্ট হবে? কারণ আমি তো বলেই আসছি যে বি শেষ করার পরে না ডি স্টার্ট হইতে হবে, রাইট? তো এইখানে কি এটা অবভিয়াসলি 9 হবে। তো ওইটাই, এটা হচ্ছে 9 নম্বর দিনে, তার মানে কি হয় 9 নম্বর দিনে এটা কি হচ্ছে, 9 নম্বর দিনে এটা শেষ হচ্ছে। বি বি শেষ হইতে কয়দিন লাগে? 4 দিন লাগে। তার মানে কি এটা 5। ঠিক আছে, এবার আমরা একটু এই যে এ এর দিকে ফোকাস করি। এর দিকে ফোকাস করলে আমরা কি দেখতেছি যে সি স্টার্ট হয়েছিল 5 নম্বর দিনে, তার মানে কি এ এন্ড হয়েছে 5 নম্বর দিনে। এ যদি 5 নম্বর দিনে এন্ড হয়, তার মানে কি সি অবভিয়াসলি কি 0 নম্বরে শুরু হয়েছে। তো এবার আপনারা এইখানে দেখেন যে সি শুরু হয়েছে 0 নম্বর দিনে, বি শুরু হয়েছে 5 নম্বর দিনে। এদের ভিতরে লোয়েস্ট কত? লোয়েস্ট হচ্ছে 0, তাই না? তার মানে স্টার্ট হয়েছে অবশ্যই 0 নম্বর দিনে, এবং স্টার্ট শেষ হয়েছে 0 নম্বর দিনে, এবং স্টার্ট শুরুও হয়েছে 0 নম্বর দিনে, কারণ আমরা তো বলছিলাম এটা একটা ডামি নোট টাইপ। তো এই প্রত্যেকটার ক্ষেত্রে এই উপরের যে কোয়ান্টিটি গুলো দেখতেছেন, এইটা, এটাকে আমরা বলতেছি আর্লিয়েস্ট স্টার্ট ইএস, এইটাকে আমরা বলতেছি আর্লিয়েস্ট ফিনিশ ইএফ, আর নিচের এইটাকে বলতেছি লেটেস্ট স্টার্ট এলএস, আর এইটাকে বলতেছি কি লেটেস্ট ফিনিশ এলএফ। তা আমরা একটু আগে দেখে আসছিলাম
স্ল্যাকের ফর্মুলা ছিল ইএস মাইনাস এলএস, অথবা কি ইএফ মাইনাস কি, ইএফ না, এল, এর ফর্মুলা কি ছিল, এলএস মাইনাস ইএস না, এটা কি ছিল? স্ল্যাকের ফর্মুলা এলএস মাইনাস ইএস, অথবা হচ্ছে এলএফ মাইনাস এলএফ মাইনাস ইএফ। ঠিক আছে, তো এবার আমরা প্রতিটার জন্য স্ল্যাক কনসিডার করি। আমি একটা দুইটা নোট আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাই দিই, বাকিগুলো আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এই যে এফ নোটটার জন্য চিন্তা করেন, এফ নোটটার জন্য যদি চিন্তা করেন, সো এইটার আর্লিয়েস্ট স্টার্ট কত? আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 11, লেটেস্ট স্টার্ট কত? লেটেস্ট স্টার্টও 11, তার মানে কি এটা স্ল্যাক হচ্ছে 0। ঠিক আছে, এবার যদি ডি নোটটার ক্ষেত্রে চিন্তা করেন, তাইলে এইটার আর্লিয়েস্ট স্টার্ট কত? 4, লেটেস্ট স্টার্ট কত? 9। তো এইটার স্ল্যাক কত হয় তাইলে? এইটার স্ল্যাক হয় হচ্ছে 9 - 4, দ্যাট মিনস 5। ঠিক আছে, এখন আমরা একটু আগে যে দেখে আসছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ক্রিটিক্যাল পাথে সবগুলো উম, আপনার নোডের জন্য হচ্ছে কি স্ল্যাক 0। তা আমরা হচ্ছে ওই জিনিসটাই একটু দেখে আসি যে কোন পাথের জন্য সবগুলো নোডে স্ল্যাক 0 হচ্ছে। হ্যাঁ, আমরা ওইটা একটু দেখি। যেমন আপনি এর ক্ষেত্রে চিন্তা করেন যে এটার আর্লিয়েস্ট স্টার্টও 0, আর্লিয়েস্ট ফিনিশও 0, তার মানে কি এটার স্ল্যাক হচ্ছে 0। আপনি যদি সি এর ক্ষেত্রে চিন্তা করেন, এটার আর্লিয়েস্ট স্টার্ট 5, আর্লিয়েস্ট স্টার্টও 5, লেটেস্ট স্টার্টও 5, তার মানে কি এর স্ল্যাক হচ্ছে 0। ঠিক আছে, এবার যদি আপনি এফ এর ক্ষেত্রে চিন্তা করেন, এটা তো দেখতেই পাইছেন এটার স্ল্যাক 0, তার মানে কি আমার এই যে পাথটা আছে, এই যে এই যে পুরো পাথটা আছে এ থেকে এফ হয়ে একদম এন পর্যন্ত, এই পুরা পাথটাতে আপনি দেখবেন যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য স্ল্যাক হচ্ছে 0। বুঝতে পারছেন? তো আমার ক্রিটিক্যাল পাথ দাঁড়াচ্ছে তাহলে কি, এ সি এফ। বুঝতে পারছেন যে ক্রিটিক্যাল পাথ কিভাবে আসে? তো এইখানে তার মানে আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে আমাদের গ্রাফটা কনস্ট্রাক্ট করলাম, তারপরে হচ্ছে সামনে থেকে একদম শুরু থেকে শেষের গেলাম, আর তারপরের বার কি করলাম, শেষ থেকে শুরুতে আসলাম। ঠিক আছে, তো এই শুরু থেকে যখন শেষে গেলাম, তখন আমরা কি করছিলাম, একটু একটা জিনিস দেখেন তো। এই যে যেই নোটগুলোতে হচ্ছে এই ধরনের কাহিনী ছিল, এই যে ধরেন এখানে একটা কাহিনী ছিল না, যে ডি শেষ হয়েছিল 6-এ, আমি এখন আর্লিয়েস্ট এর জন্য হচ্ছে বলতেছি, ডি শেষ হয়েছিল 6-এ, ই শেষ হয়েছিল, সি শেষ হয়েছিল 11-তে, সেই ক্ষেত্রে আমরা 6 আর 11-এর মধ্যে বড় যেটা সেটাকে নিছিলাম। ঠিক আছে, এটা আপনাদের বোঝার জন্য বলতেছি যে যখন হচ্ছে এই যে একই নোডের জন্য মাল্টিপল প্রিডিসেসর থাকে, তখন আর্লিয়েস্ট এর সময় কি করছিলাম, যে 6 আর 11-এর মধ্যে যেটা বড় সেটাকে নিছিলাম। কিন্তু যে সময় হচ্ছে আমরা এরকম যখন কাহিনী হয়, এই যে আবার যখন ফিরে আসতেছিলাম, তখন দেখেন এখানে একটা পরিস্থিতি আবার হয়েছিল। এই যে দেখেন, এই যে বি এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, বি এর ক্ষেত্রে কি হয়েছিল, বি এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, যখন আমরা এই এই এন্ডের দিক থেকে ওই ইয়ের দিকে যাচ্ছিলাম, ডি কিন্তু স্টার্ট হয়েছিল 9-এ, এবং ই স্টার্ট হয়েছিল কখন, 14-এ। ঠিক আছে, তো এই দুইটার ক্ষেত্রে আমরা কোনটা নিছিলাম জানি, আমরা কিন্তু এই যে এখানে ছোটটা নিছিলাম। কেন নিছিলাম সেটা তো আমি আপনাদেরকে বুঝাইছি,
যে 9-এ যদি ডি কে শুরু করতে হয়, তার মানে কি বি কে অবশ্যই 9-এ শেষ হইতে হয়েছে অ্যাট লিস্ট। আর যদি এর কথা চিন্তা করেন, সে 14-তে শুরু হয়েছে, আমার কাছে তো 5 দিন সময় থাকতেই পারে, আমি বসে থাকতে পারি, ঠিক আছে। সো যখন সামনে মানে স্টার্ট থেকে এন্ডের দিকে যাবেন, আর্লিয়েস্ট হচ্ছে কনসিডার করবেন। সে সময় যদি এই যে প্রিডিসিসরের কাহিনীটা আসে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি এই যে 6 আর 11-এর মতো যদি ক্রাইসিস দেখা যায়, তাহলে পরেরটার জন্য অবশ্যই কি বড়টা নিয়ে নেবেন। কিন্তু ফেরার সময় কিন্তু ওই কাহিনী চলবে না। ফেরার সময় হচ্ছে এই যে যদি 9 এবং 14-এর মতো দেখা দেয়, তখন হচ্ছে আপনাকে ছোটটা নিতে হবে। এই যে দেখেন 9 এবং 14, এদের ভিতরে ছোটটা কোনটা? 9। তো ওইটা নিতে হবে আপনাকে। আর ক্রিটিক্যাল পাথ কি? যেই যেই পাথের প্রত্যেকটা এলিমেন্টের জন্য হচ্ছে কি স্ল্যাক 0। ঠিক আছে। স্ল্যাক কিভাবে বের করে সেটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। এভাবে করে আপনারা এই ম্যাথটা করে ফেলবেন। ঠিক আছে। তো আমরা এটা দেখলাম, এরপরে আর একটা দেখবো, এটা দিয়েই আমাদের শেষ। তো এই ম্যাথের ক্ষেত্রে আপনি দেখেন যে আমার এই যে সিমিলারলি একটা দেয়া আছে, দেখেন এর কোনো কি নাই, প্রিডিসিসর নাই। তার মানে কি হচ্ছে আমার স্টার্টিং নোড। তো দিলাম। তারপরে দেখেন বি এর জন্য কি বলা আছে, বি এর প্রিডিসিসর হচ্ছে এ। সি এর জন্য বলা আছে সি এর প্রিডিসিসর হচ্ছে কি বি। ঠিক আছে। তো সি এর প্রিডিসিসর হচ্ছে বি। আর এফ এর জন্য বলা আছে এর প্রিডিসেসর হচ্ছে কি, এর প্রিডিসেসর হচ্ছে সি। ঠিক আছে। এবং ডি এর প্রিডিসেসরও হচ্ছে সি। তার মানে এখান থেকে প্রথমে ডি বের হইলো, আবার এখান থেকে ইও বের হইলো। ঠিক আছে। এবার এফ এর জন্য কি বলা আছে, এর প্রিডিসেসর হচ্ছে দুইটা। তার মানে কি এফ হচ্ছে এখানে। ঠিক আছে। এফ থেকে কি বলা আছে, এফ থেকে হচ্ছে জি, তাই না? এই তো, এটাই হচ্ছে আমাদের মেইনলি ডায়াগ্রাম। এখন আমরা কি বলছিলাম জানি, আমাদেরকে একটা স্টার্ট নোট দিয়ে নিতে হবে এবং আমাদেরকে একটা এন্ড নোট দিয়ে নিতে হবে। ঠিক আছে। কারণ হচ্ছে কি, ওই যে এক পয়েন্ট থেকে স্টার্ট হইতে হবে এবং এক পয়েন্ট থেকে শেষ হইতে হবে। তো আমরা যেই নিয়ম শিখছিলাম সেখান থেকেই, যে আমাদের স্টার্ট হবে 0-তে এবং হবে শেষও হবে 0-তে। আমরা এখন কিন্তু একদম স্টার্ট থেকে এন্ডে যাচ্ছি। ঠিক আছে। তার মানে কি আমরা আর্লিয়েস্ট স্টার্ট করব প্রত্যেকটাতে। তো এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, তার মানে কি 0-তে স্টার্ট করব, শেষ হইতে কয়দিন লাগবে? শেষ হইতে 2 দিন সময় লাগবে, কিন্তু কারণ এই যে দেখেন ডিউরেশন 2 দিন বলা আছে, এই যে 2 দিন ডিউরেশন বলা আছে। ঠিক আছে। এটা তো দেখলেন। এরপরে বি এর জন্য যদি চিন্তা করেন, বি হচ্ছে তাইলে শুরু হবে কখন? যেহেতু 2-এ শেষ হয়, তার মানে কি আর্লিয়েস্ট শুরু করতে হবে। তার মানে বি হচ্ছে 2-এই শুরু করে দিব আমরা। বি যদি 2-এ শুরু করি, বি শেষ হতে 4 দিন সময় লাগে, দেয়া আছে উপরে দেখবেন। সো 2 থেকে 6। ঠিক আছে। তো 6-এ যদি বি শেষ হয়, তার মানে সিও আমরা 6-এই শুরু করে দিব। সি শেষ হতে আমাদের কয়দিন? 2 দিন সময় লাগবে। তার মানে এটা শেষ হবে হচ্ছে 8-এ। ঠিক আছে। এখন যেহেতু সি শেষ হয়ে গেছে, তার মানে আমি ডি এবং ই দুইটাই শুরু করতে পারবো। তো ডিও শুরু করব 8-এ, ইও শুরু করব কি 8-এ, তাই তো? ডি যদি 8-এ শুরু করি, ডি শেষ হতে 5 দিন সময় লাগবে। তার মানে তখন সেটা কত হবে? 13। আর ই যদি আমি 8-এ শুরু করি, এটা শেষ হতে কয়দিন? 8 দিন সময় লাগবে। দেখেন তাসে এখানে দেয়া আছে 8 দিন। এই যে দেখেন, এই যে 8 দিন দেয়া আছে। সো 8-এ যদি আমি শুরু করি, আমার শেষ হতে 16 পর্যন্ত লাগবে। ঠিক আছে। তো এবার এফ এর ক্ষেত্রে চিন্তা করেন আপনি, এই যে আমি কি বলছিলাম,
এফ 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 শুরু করতে কি ডিও শেষ হইতে হয়, আবার কি ইও শেষ হইতে হয়। এখানে কোনটা নিব আমি? 16 এবং 13-র ভিতরে কোনটা নিব জানি বলছিলাম? বড়টা নিব, তাই তো? তো এফ শুরু হবে 16-তে, আর এফ যদি শুরুতে 16 হয়, শুরুতে 16-তে শুরু হয়, তাহলে হচ্ছে সরি, তাহলে হচ্ছে এফ শেষ হবে কখন? এফ শেষ হবে 6 দিন লাগায়, তার মানে 22। ঠিক আছে, এফ যদি 22-এ শেষ হয়, তার মানে জি কবে শুরু হতে পারবে? জি 22-এ শুরু হতে পারবে। 22-এ যদি শুরু হতে পারে, জি এর জন্য 7 দিন লাগে, 29-এ এটা শেষ হয়ে যাবে। 29-এ যদি শেষ হয়ে যায়, তার মানে এন নোডে কাজ শুরু হবে 29-এ, এন নোড শেষ হয়ে যাবে 29-এ। ঠিক আছে, এবার আমরা কি বলছিলাম জানি? আমরা এবার একদম এন্ড থেকে স্টার্টে আসব। যেহেতু 29-এ শুরু এবং শেষ হয়, এটার কোনো চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। যদি এটা 29-এ, এই যে 29-এ যদি জিনিসটা শেষ হয়, তার মানে এটা স্টার্ট কখন হতে হবে? এটা যদি 29-এ স্টার্ট হয়, সরি, এন্ড নোডে যদি 29-এ স্টার্ট হয়, তার মানে কি জি অবশ্যই 29-এ এন্ড হতে হয়েছিল না? সেটাই, জি 29-এ এন্ড হয়েছে। তো জি যদি 29-এ এন্ড হয়, জি শুরু হয়েছিল কবে? 7 দিন আগে। তো 29 থেকে যদি 7 বাদ দিই, তাহলে 22। তো 22-এ যদি জি শুরু হয়ে থাকে, তার মানে কি এফ অবভিয়াসলি 22-এ শেষ হয়েছে। এফ যদি 22-এ শেষ হয়ে থাকে, তার মানে এফ শুরু হয়েছে কবে? এফ হইতে আমার 6 দিন সময় লাগছে, এফ 16-তে শুরু হয়েছে। ঠিক আছে, তো এই যে যেহেতু 16-তে এফ শুরু হয়েছে, তার মানে কি ডি এবং ই উভয়ই কি 16-তে শেষ হয়েছে। তো এখানে 16 আমি বসায় দিলাম। 16-তে যদি ই শুরু হয়ে থাকে, তার মানে ই ই যদি 16-তে শেষ হয়ে থাকে, সরি, তাহলে ই শুরু হইতে হয়েছে কবে? ই অবভিয়াসলি 8-এ শুরু হতে হয়েছে না? সিমিলারলি ডি যদি 16-তে শেষ হয়ে থাকে, তাহলে ডি শেষ হয়ে ডি হতে কয়দিন সময় লাগছে? 5 দিন, তার মানে ডি অবভিয়াসলি 11 নম্বর দিনে শুরু হয়েছে। আমরা এবার কি বলছিলাম জানি? এইরকম কেস যদি থাকে, এই যে 11 এবং 8, এটার ক্ষেত্রে কোনটা নিব? এটার ক্ষেত্রে যেহেতু আমরা এন্ড থেকে স্টার্টে যাচ্ছি, আমরা কোনটা নিব? স্মলটা নিব। ঠিক আছে, এটা আপনাদের বোঝার জন্য বললাম। তো স্মলটা নিলে কি হবে? সি অবভিয়াসলি কখন? সি তার মানে 8-এ এন্ড হয়েছিল। 8-এ যদি সি এন্ড হতে হয়, সি শুরু হয়েছে কবে? সি 6-এ শুরু হয়েছিল। সি যদি 6-এ শুরু হয়, তার মানে বি 6-এ শেষ হয়েছিল। বি যদি 6-এ শেষ হয়ে থাকে, বি 4 দিন লাগে, তার মানে বি অবশ্যই 2-তে শুরু হয়েছিল। বি যদি 2-তে শুরু হয়ে থাকে, তার মানে এ অবশ্যই 2-তে শেষ হয়েছিল। এবং কি এ যদি 2-তে শেষ হয়ে থাকে, তার মানে এ অবশ্যই 0-তে কি হয়েছিল? শুরু হয়েছিল। এর আর স্টার্ট তো বুঝছেনই, এটা তো 0 0 হবেই, কেন হবে সেটাও বুঝছেন। তো আপনি যদি এবার এ নোডটার ক্ষেত্রে চিন্তা করেন, এবার স্ল্যাক হিসাব করি, এর স্ল্যাক তো 0। এই নোডের ক্ষেত্রে যদি হিসাব করেন, এর স্ল্যাকও 0। সি নোডের ক্ষেত্রে যদি হিসাব করেন, এর স্ল্যাকও 0। ডি নোডের ক্ষেত্রে যদি হিসাব করেন, এর কিন্তু স্ল্যাক আছে। এর স্ল্যাক কত? স্ল্যাক হচ্ছে 3। কারণ কি দেখেন, 11 থেকে 8 মাইনাস করলেও 3 হয়, 16 থেকে 13 মাইনাস করলেও 3 হয়। ঠিক আছে, এবার যদি আপনি এফ নোডের ক্ষেত্রে চিন্তা করেন, এর স্ল্যাক কত? এর স্ল্যাক হল 0। আবার যদি জি নোডের ক্ষেত্রে চিন্তা করেন, এর স্ল্যাকও 0। আবার যদি ই নোডের ক্ষেত্রে চিন্তা করেন, এর স্ল্যাকও 0। আমাদের তো একটা ক্রিটিক্যাল পাথ লাগবে, যে পাথে থ্রু আউট হচ্ছে আমার স্ল্যাক হচ্ছে 0, তাই তো? এবং ক্রিটিক্যাল পাথটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু স্টার্ট থেকে শুরু হয়ে একদম এন্ডে শেষ হইতে হবে ওই আগের মতোই। মানে অবভিয়াসলি সোর্স থেকে শুরু হতে হবে এবং সিঙ্কে যেয়ে শেষ হতে হবে। সোর্স থেকে শুরু না হওয়া কোনো পাথ ক্রিটিক্যাল পাথ হতে পারে না, এবং সিঙ্কে শেষ না হওয়া কোনো পাথও ক্রিটিক্যাল পাথ হতে পারে না। তার মানে কি, আমি একটা পাথ যদি স্টার্ট থেকে নিই, আমি যদি এ তে যাই, এ থেকে বি তে যাই, বি থেকে সি তে যাই, সি থেকে ই তে যাই, ই থেকে এফ এ যাই, এবং এফ থেকে জি তে যাই, দেখেন তো থ্রু আউট দা পাথ আমার স্ল্যাক 0 থাকে না? থাকে। তার মানে কি, যদি থ্রু আউট দা পাথ আমার স্ল্যাক 0 থাকে, তাহলে এটাই আমার ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি ক্লাসে একটু দেখেন, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে।